গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সুখ দুঃখ, মান অভিমান, ভালোবাসায় পরিপূর্ণ আমার এই শিল্পীস ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আজকের ইন্ট্রোটা একটু অন্যরকম দিলাম, সত্যিকারের। আজকের ইন্ট্রোটা যখন দিচ্ছিলাম তখন অনেক রাত বেজে গেছে, প্রায় 12:30 বাজে। তবু জানো তো, আমাদের এখানে যেহেতু স্টেশনটা পাশে, তার আওয়াজটা বারবার আসছিল, কিন্তু মনে পড়ছিল অনেক পুরনো কথা, সেই বিয়ের পর। আজকে দেখো, আমি যখন ভয়েস ওভারটা দেখছিলাম তখন আমি দেখছি যে শাড়ি পরে একটা বউ গাছে জল দিচ্ছে, জল আনতে যাচ্ছে। আমার না সেই বিয়ের পর স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। এইভাবেই বিয়ের পর লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল সায়া পরে মাথায় ঘোমটা দিয়ে সারাটা ঘর এদিক ওদিক করতাম। সারা দিন কাজ করতাম, শাশুড়ির পেছনে পেছনে ঘুরতাম। যদিও মা রান্না করতো, আমি সমস্তটা গুছিয়ে দিতাম। আর বিকেল হলেই না একদম রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কখন গৌতম আসবে, কারণ তখনও সাঁতরাগাছিতে ডিউটি করতো। চোখ দুটো যেন একভাবে রাস্তার দিকে তাকিয়ে থাকতাম, কখনও বাড়িতে আসবে। তো আজকে যখন ভয়েস ওভার দিচ্ছি না, সত্যিকারের ঠিক সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। যদিও আজকে আমি শ্বশুর শাশুড়ির থেকে আলাদা, নিজের সংসার গড়েছি, দুটো মেয়ে আছে। এখন আমার চোখ দুটো 24 ঘন্টা থাকে, মেয়েরা যখন টিউশনি যায় সেখান থেকে কখন ফিরবে, স্কুলে যাচ্ছে সেখান থেকে কখন ফিরবে, হাজব্যান্ড অফিসে যাচ্ছে, ঠিক আছে, একটা জিনিস জানি যে ও ঠিকঠাক মতো বাড়ি পৌঁছে যাবে। কিন্তু ওই যে বউ, এখন আমি হচ্ছি মা। একটা সময় ছিলাম বৌমা, একদম ফার্স্টে ছিলাম কারোর মেয়ে, তারপরে হলাম কারোর বৌমা, কারোর স্ত্রী, এখন তো মা। তো এখন দেখছি সব থেকে যেটা কষ্টের সেটা হলো মা। মায়ের কত টেনশন থাকে বলো, মাকে কত কিছু ভাবতে হয়। আর যদি সন্তান হয়ে যায় তারপরে তাদের জন্য যে কত রকম দুশ্চিন্তা, সেটা একমাত্র মায়েরাই বোঝে। এখানে যারা যারা আমার ভিডিও দেখছো, তাদের হয়তো অনেকের সন্তানরা ছোট, অনেকের হয়তো অনেক বড় বিয়ে হয়ে গেছে, অনেকের হয়তো এখনও বিয়ে হয়নি, পড়াশোনা করছে। আমরা সবাই মা, আমাদের সবার চিন্তা কিন্তু একই রকম। হ্যাঁ, একটু আলাদা হয় এদিক সেদিক, কিন্তু মায়েদের চিন্তা কিন্তু একই রকম হয়। যাই হোক, সবাই ঘুমাচ্ছে, দুই মেয়ে নিচে, গৌতম নিচে, আর আমি চলে এসেছি দোতলাতে, রুমটাতে বসে বসে লাইট চালিয়ে তোমাদের সাথে ভয়েস ওভার দিচ্ছি। তবে বেশ ভালো লাগছিল আজকে ভয়েস ওভারটা দিতে, একদম নিলিবিলি শান্ত ছিল চারিদিকটা, বেশ ভালো লাগছিল জানো তো। বেশিরভাগই কী বলো তো, রাত্রে ভিডিওটা এন্ড করতে পারি না, কোথাও না কোথাও একটু কাজ থেকে যায়, পরের দিন সকালে এন্ড করতে হয়। আজকে কিন্তু পুরো ভিডিওটা কমপ্লিট করে তারপরেই ভয়েস ওভারটা দিলাম। কালকের থেকে একটা নতুন ব্লগ আবার স্টার্ট করব। এই ব্লগটা অলরেডি তোমরা কালকে পেয়ে যাবে ওইখান থেকে এসে। আর আজকে ইচ্ছে করেই জানো তো, কালকে রাত্রে নাইটি পরে শুয়েছিলাম। তোমরা তো জানো আমি চেঞ্জ করে ঘুমাই। তারপরে সকালে উঠে শাড়িটা যখন দেখলাম ড্রেসিং টেবিলের উপরে রাখা, মনে হলো এই শাড়ি, ছায়া আর ব্লাউজটাই আজকে পরে তারপরে কাজগুলো করি, বেশ ভালো লাগবে, এটা মনে হলো আমার। আর আমি না বরাবরই একটু শাড়ি পরতে ভালোবাসি জানো তো। আর গৌতম তো শাড়ি পরা দেখলেই ওরও নাকি খুব ভালো লাগে। সবসময় একটা কথা বলে, তোমাকে শাড়ি পরলেই সব থেকে বেশি ভালো লাগে। এটা শুধু গৌতম নয়, আমার শ্বশুরবাড়ির লোকেরাও বলে, আর আমার মা, দিদি সবসময় বলতে থাকে। তবে দিদি একটা কথাই বলবে, শাড়িটা কিন্তু বেশ ভালো পরিস তুই। আমি বলি না, সেরকম কিছু নয়। বলে না রে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এখানে দেখো টুকটাক আমি কাজগুলোও করে সারলাম, একটু ডাইনিং টেবিলটা মুছে নিলাম। যদিও রাত্রে মুছেই শোয়া হয়, তারপরে সকালে একটু বাসি মানে যদি কাটিয়ে নিই তাহলে ভালো লাগে আর কি। তো যাই হোক, সুখ দুঃখ, ভালোবাসা, মান অভিমান, সমস্ত কিছু নিয়েই কিন্তু আমার এই সংসারটা। হ্যাঁ, কখনো তোমাদের কাছে দুঃখটা শেয়ার করেছি, কখনো সুখটা শেয়ার করেছি, কখনো আনন্দটা শেয়ার করেছি, কখনো অভিমানটাও শেয়ার করেছি, সমস্তটাই তোমাদের কাছে শেয়ার করেছি। তবে কখনো কখনো ভাবি যে কিছু জিনিস শেয়ার না করাই বোধহয় ভালো। তারপর আবার কি ভাবি বলো তো, আমরা তো মানুষ, আমাদের জীবনে তো সবটাই ঘটে। আর যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার, আপাতত আমার কিন্তু তোমরা পুরোপুরিভাবে আমার ফ্যামিলির সাথে জড়িয়ে গেছো,
তো সেখান থেকে ভালোই করেছি যা করেছি। তোমাদের দিদিভাইকে তোমরা ভালোবাসো, এত কাছের থেকে জানো, আরও না হয় ভালো করে জানলে তাতে কি ক্ষতি বলো? আমার মনে হয় না সেরকম কোনো ক্ষতি আছে বলে। তোমাদের সাথে কথা বলতে বলতে এই দেখো চলে এসেছি রান্নায়। আজকে তো তোমাদের কাছে কোনো রকম রান্নাই সকালে শেয়ার করিনি বলতে কালকের অনেক রান্না ছিল জানো তো। তো সেই রান্নাগুলো ছিল বলে আর আজকে সেরকম কিছু রান্না করিনি। আর আজকে হচ্ছে সানডে, মেয়েরা সবাই ঘরে রয়েছে, ছোট মেয়ে টিউশনি গেছে আর বড় মেয়ে ঘরেই রয়েছে। তো গৌতমও ডিউটি যাবে সে 2টোয়। তো ভাবলাম সকাল সকাল দুপুরের রান্নাটা সেরে ফেলবো, কারণ 12টার মধ্যে গৌতম খেয়ে নেয়, খেয়ে বেরিয়ে যায়। ওদেরকে খাবার দাবার দিয়ে তারপরে আমি একটু পায়খানা বাথরুম সব ক্লিন করব, তারপরে একদম মাথা টাথা ঘষে স্নান করবো, এটা ইচ্ছা আছে। তবে দেখি যদি কুলিয়ে উঠতে পারি। এখানে দেখো শিমের ঘ্যাট করছি, সেটা হচ্ছে চিংড়ির শুটকি দিয়ে। আর রেসিপিগুলো আমার রান্নার চ্যানেলে অলরেডি আমি ডিটেলসে দিয়ে দিয়েছি। তাছাড়া তোমরা আমার মি শিল্পী চ্যানেলেও পেয়ে যাবে, যার জন্য কিন্তু কিভাবে কি করলাম সেটা শেয়ার করলাম না। তাছাড়া তোমরা দেখতেও পাচ্ছ কিভাবে করছি। ও আরেকটা বুনু আমাকে বলেছিল খুদের ভাত শেয়ার করতে, আমি অলরেডি করেছি। আরেকজন বলেছে আমাকে যে চিতই পিঠা, আয়ান বোধ হয়, হ্যাঁ আয়ান ব্লগ। তো ওই বুনু ওনার ছেলের নামে চ্যানেলটা, আমাকে বলছিল যে দিদিভাই আমি কিন্তু চিতই পিঠা করেছি, মানে পাটিসাপটা তুমি ঠিক যেইভাবে করেছো আমি সেইভাবেই করেছি, কিন্তু আমার না পিঠাগুলো ফেটে গেছে। তো সেখান থেকে বোনকে একটা কথাই বলবো যে কখনোই দুধ দিয়ে পিঠা করলে কিন্তু ফাটে না। তোমার বোধহয় চালের গুঁড়োটা খুব মিহি হয়নি, একটু দানা দানা ছিল। আর যদি চালের গুঁড়ো একটু দানা দানা থাকে না, তাহলে অবশ্যই কিন্তু সেটা কিন্তু ভেঙে যাবে। আর আমি না কখনো এই যে লোকে ময়দা টয়দা দিয়ে তারপরে সুজি টুজি দিয়ে যে পাটিসাপটা করে ওইভাবে করিনি তো বুনু, সবসময় এইভাবেই করেছি। আর সত্যি খুব সুন্দর হয়। তো আমার মনে হয় কি করে শেখাবো বলো তো। আমি না হয় 1 কোটা চাল আগামী সপ্তাহে, এখনও তো শীত আছে, আমি ভিজিয়ে আমি একদম ডিটেলসে তোমাদের দেখাবো যে পাটিসাপটাটা কী করে করি, একদম পাই টু পাই কতটা মেজারমেন্ট সমস্ত কিছু দেখিয়ে তারপরে আমি একদিন করব। তাহলে তোমরা ওইভাবে পাটিসাপটাটা করো, আশা করি তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। তবে অবশ্যই যারা নতুন করছো তারা কিন্তু ননস্টিক কড়াইয়ে করো, তোমরা তুলতে পারবে না, কারণ সবার হাতে পাটিসাপটা ওঠে না আর সবাই তুলতেও পারে না। পাটিসাপটাটাই একটু টাফ, অনেকেই তুলতে পারে না, আর যারাও তুলতে পারে তারা ওই গোলা রুটির মতো করে রেখে দেয়, সেটা খেতেও ভালো লাগে না। যাই হোক, বলে দিলাম। এবার তোমাদের সাথে রান্না করতে করতে এই দেখো এখানে বড় মেয়ে বলছে যে মা আমি ওই চিংড়ির শুটকি খাবো না, তুমি আমাকে একটু আলু ভাজা করে দাও। তো তার জন্য আবার একটু আলু ভাজা করলাম। ও শুধু বলছে আলু ভাজা আর ঘি দিয়েই ভাত খাবে দুপুরবেলা। আর আজকে না রান্নার ঝামেলাও খুব বেশি করিনি, এই তো শিমের শুটকি করেছি আর ডাল করেছি আর হচ্ছে গিয়ে এই আলু ভাজা। তো আলুটা ভেজেছি যখন, ভাবলাম গৌতম যেন খেতে পারে ওই আন্দাজি করি। তবে ছোটো মেয়ে আলু ভাজা একদমই পছন্দ করে না। ছোটো মেয়ের জন্য কালকের ওই যে ফার্সি বাটার তরকারি ওইটা রয়েছে, ফার্সি বাটা বলছি, বাটা মাছের যে ঝাল করেছিলাম মানে সর্ষে বাটা দিয়ে, ওইটা রয়েছে। বলছে মা তাহলে আমার জন্য আর কিছু করতে পারে না, আমার মাছটা দিয়ে হয়ে যাবে। আর গৌতম আর বড় মেয়ে খেতেই চাইলো না কিছু। আর এই যে দেখো রাত্রের জন্য করে রাখছি, যেহেতু রুটি হবে আর গৌতম ডিউটি যাবে, রাত্রে এসে রুটি খাবে, একটু আলুর তরকারি, সাদা আলুর তরকারি, একদম সাদা আলু না, এর মধ্যে যেহেতু তেলেঙ্গি মশলা দেওয়া হয় লাল হয়ে যায়। যাই হোক লাল হয়ে গেছে, কিন্তু তরকারিটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়, দারুণ লাগে। এটা তোমরা পাঁচফোড়ন রসুন ফোড়ন দিয়েও করতে পারো, আবার অনেক সময় রসুন কালো জিরা ফোড়ন দিয়েও করতে পারো, অনেকে আবার শুধু কালো জিরা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েও করে, এক একজন এক একভাবে করে। তবে আমি এইভাবে করি, আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু একটু মসুর ডালও দেওয়া যায়, যদি তোমরা চাও একটু মসুর ডালও দিতে পারো, ডালগুলো একটু গোটা গোটা থাকবে, আলুর সাথে বেশ লাগে খেতে। ওইটাতে কিন্তু আবার একটু জিরার গুঁড়ো দিতে হয়। আর আমি এখন যেটা করেছি এটাতে কিন্তু কোনো রকম জিরার গুঁড়ো টুড়ো কিছু দেইনি। অনেকে টমেটো দেয়, মানে অনেকে অনেক রকম রান্না করে। তবে রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে, যেইভাবে টেস্ট হয় লোকে ওইভাবেই করে। তবে আমি এর মধ্যে সামান্য একটু চিনিও কিন্তু দেই স্বাদের জন্য। যাই হোক, তারপরে রান্না সেরেই এই হয়েছে, আজকে খুব সিম্পলি রান্না হয়েছে। আর চলে এসেছি ছাদে, তো খুব অল্প ফুল হয়েছে, তো সাজিটা আজকে খুব ভালো করে ধুয়েছি। তারপরে ঠাকুর ঘরটা মুছেছি, ঠাকুরের বাসনগুলো ধুয়ে তারপরে ভাবলাম ঠাকুর একটুখানি ছাদের থেকে ফুল কুড়িয়ে নিয়ে আসি। তবে ফুল খুবই কম হচ্ছে,
তবে হবে। আমি কত রকম প্রসেস করছি তোমরা দেখবে, আমি ছাদ বাগান কত সুন্দর করব, আমি সবজিও চাষ করব, তবে একটু টাইম লাগবে আর কি। আমি না কী করছি, সবজি ওরকম একটা বালতিতে সবজির খোসাগুলো ভিজিয়ে রাখছি। আমার ননদ বললো যে বৌদি যখন পচে যাবে তখন ওই ছেঁকে একটা ছাঁকনি টাইপের নেবে, বালি চালে না যেই বড় বড় চালনিগুলো হয়, ওই চেলে ছাকরিগুলো রেখে দেবে, ঝোলটা মানে জলটা শুধু দেবে, তুমি দেখবে গাছ তোমার কত গ্রো করবে। তো যাই হোক, তোমরা থাকতে থাকতেই, তোমাদের এই ইউটিউবে থাকতে থাকতে কিন্তু আমি এই ফার্স্ট একটা দুটো গাছ দিয়ে শুরু করেছি, আস্তে আস্তে কিন্তু মোটামুটি কিন্তু হচ্ছে। আমি জানি খুব বেশি না, অনেকের এত সুন্দর সুন্দর, তবে আমার কাছে এটাই অনেক কিছু, যেহেতু আমি একদমই গাছ গ্রো করতে পারতাম না, সেইখান থেকে আমার কাছে অনেক আনন্দ লাগে, তোমরা বিশ্বাস করবে না। কালকে তোমাদের আমি বলেছি অলরেডি যে আমার গাছে এত ফুল হয়েছে, সেই এই গাছটাতে, লেবু গাছটাতে, আমি তো হয়ে গেছি, এত ফুল সত্যি। যদি ওইখানে 4-5টা লেবুও থাকে সেটা আমার কাছে অনেক বড় পাওয়া, জানো তো। যাই হোক, চলে এসেছি। রোজ ঠাকুরকে তোমরা ভাববে নকুলদানা নকুলদানা, হ্যাঁ রোজই প্রায় নকুলদানাই দেওয়া হয়, কি করব বলো, আর যাওয়া হয় না। অবশ্য যাওয়া হয়, অনেক সময় খেয়াল থাকে না। হ্যাঁ, এত কাজের থাকে, তোমরা মনে মনে ভাববে যে ঠাকুরকে দেবে সেটার জন্যই মনে থাকে না। হ্যাঁ, আমি ওই আমার খারাপ যে একটা মন আছে, ওই মনটাকে বলি যে তোমরা কেন ওই মনটা আমাকে সব কিছু স্মরণ করে দেয়, আমার ঠাকুরের বেলা কেন স্মরণ করে দেয় না, তার মানে ওইটা ওরই দোষ। স্নান কমপ্লিট করলাম আজকে, ওদের খাবার টাবার দিয়ে তারপরে গেছি স্নানে, কেননা ভাবলাম পায়খানা বাথরুমটা একটু পরিষ্কার করব, যার জন্য ভাবলাম ওদের আগে দিতে। আর গৌতম যেহেতু ডিউটি বেরিয়ে যাবে, তো ওকে খাবারটা আগে দিতে হবে, যার জন্য ওকে খাবার দিলাম, সবাইকে খাবার দিয়ে তারপরে স্নান করতে গেছি। একদম পায়খানা বাথরুম সব একদম ক্লিন করে, মাথা ঘষে স্নান করে ঠাকুর পুজো দিয়ে তারপরে এসে যে বসলাম। এখন একটুখানি রিলস করব আজকে ফেসবুকে, তারপরে ইচ্ছা আছে ওই চ্যানেলে একটুখানি লাইভে আসবো। কখন যে আসবো, কখন যে কি করব সেটাই ভাবছি, মানে কুলিয়ে উঠতে পারি না। সংসারের এত কাজ, এত কিছুর মধ্যে চতুর্দিকটা যেন আর কুলিয়ে উঠতে পারছি না, এইরকম পরিস্থিতি। কিছু করার নেই, করতে হবে। হ্যাঁ, আর সত্যি কথা বলতে দেখো, কিছু যে করবো না ঘরে বসে থেকে, এই যে এই টাইমটাতে, যারা ধরো তোমাদের যাদের ধরো চ্যানেল নেই, বা যারা চ্যানেলে কাজ করে না বা পছন্দ করে না, কারোর বাড়ির থেকে হয়তো পছন্দ করে না, কেউ হয়তো নিজের থেকেই করতে চায় না, ভালোবাসে না, বা অনেকে টাইম পায় না। এবার যেহেতু একটুখানিও টাইম পাই, কী করি আমরা, হয়তো টিভি দেখবো, নয়তো মোবাইলে অন্য কারোর ভিডিও দেখবো বা রিলস দেখবো। নিজেরটা যদি একটু করে যদি কিছু টাকা আর্নিং করা যায়, এটা বোধহয় আমার সব থেকে বেশি লাভ। হ্যাঁ, সেই সূত্রে তুমি তোমার নিজেরটাও করছো, অন্যেরটাও দেখতে পারছো, কিন্তু নিজেও কিছু করছো। কিন্তু অনেকেই আছে কি বলতো, যেটুকু সময় পায় সেটুকু সময় ছেলে মেয়ে ঘরে থাকে ঠিকই, তাদের পড়াশোনা করাবে কি, বরং নিজে টিভি খুলে বসে থাকে, সিরিয়াল দেখতে থাকে। যেমন আমার ছোটো ননদ বলে, বৌদি এই যে সন্ধ্যার থেকে বসি রাত 10টা অবধি একদম একভাবে সিরিয়াল দেখি, তারপরে 10টার সময় উঠে শুধু রুটি করি। আর সারাক্ষণ যেহেতু দুপুরবেলায় রাত্রে রুটি তরকারিটা করে রেখে দেয়, ওই জন্য দুপুরবেলায় শুধুমাত্র মানে এই যে দুপুরে খাওয়ার পর থেকে তো একটু ঘুমায়, তারপরে এই যে টিভিতে বসে একদম রাত 10টা অবধি। তো সেখান থেকে এইভাবে টিভি দেখা বা অন্যভাবে টাইম পাস না করে যদি নিজে কিছু করা যায়, আমি বলছি না যে সবাই একেবারে রিলসই করুক, রান্নার ভিডিও করা যায়, তাছাড়া এখানে অনেক রকম অ্যাক্টিভিটি আছে যেটাকে ইউটিউবে দেখানো যায়। তুমি আর্ট ড্রয়িং করতে পারো, বা তুমি মেহেন্দি কী করে পড়ায় সেটা করতে পারো, অনেক কাজই থাকে। এটা আর কি আমার চিন্তাধারা। সবার চিন্তাধারা তো একরকম না, অনেকে ভাবে দূর এই ছাতা মাথা করবো, তার থেকে বসে 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 একটু টিভি দেখি, সারাদিন কাজকর্ম করে যেটুকু সুযোগ পাই বরং নিজের শরীরকে রিল্যাক্স দিই, এটা অনেকে করে। আমি জাস্ট আমি যেটা করবো বা আমি যেটা ভাবি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম, কেউ কিন্তু কিছু মনে করো না, ঠিক আছে। এখন লাইভ করে উঠলাম, আর এই যে আমার বন্ধু নিয়ে আমি এখন রান্নাঘরে যাচ্ছি। রান্নাঘরে গিয়ে এখন করব মোগলাই পরোটা। এই ঠান্ডার মধ্যে উঠে তো বানাতে ইচ্ছা করছে না, কিন্তু খেতে ইচ্ছা করছে, কি করব। চলো কিভাবে বানাচ্ছি রেসিপিটা তোমাদের কাছে একটু শেয়ার করি। তোমরা চাইলে চিকেনও দিতে পারো এর মধ্যে, আমি এগ মোগলাই পরোটা করব, চিকেন মোগলাই পরোটা করব না। তো চলো কিভাবে করছি তোমাদের একটু দেখিয়ে দিই।
তো আমার আরেক বোনও কিন্তু কালকে আমাকে বলেছে যে দিদি ভাই, হ্যাঁ তুমি তো অনেক রকম রান্না করো, তোমার কাছ থেকে অনেক রান্নাই আমরা দেখেছি, তো তুমি কিন্তু বিকালের একটু স্ন্যাক্স টাইপের কিছু, বিকালে যেগুলো করো আর কি, চায়ের সাথে খাওয়া যাবে, টিফিন হিসাবে খাওয়া যাবে, ওরকম কিছু একটু স্ন্যাক্স করো। তো তো আজকেরটা তো ওরকম স্ন্যাক্স কিছু না, এটা বেশ হেলদি কিন্তু, যাই বলো না বলো, তবে আজকে খেতে চাইছে মেয়ে তাই করছি। হ্যাঁ অবশ্যই তোমরা যেই টাইপের স্ন্যাক্স দেখতে চাও একটু বলো কমেন্ট করে, তাছাড়া আমি কিছু আমার আইডিয়ার থেকে মানে নিজের থেকে যেগুলো করে মেয়েদের খাওয়াই আর কি, একটা করে রোজ বিকেলে করে করে তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? আর আমার বিকেল ছাড়া হয় না আমার, জানো তোমরা তো অনেকেই বলবে যে বিকেলবেলা হয়তো রান্না করতে ভালো লাগে না, আর আমার না বিকেলবেলাটাই বরং রাত্রেবেলাটাই বরং সব থেকে ভালো লাগে। কেন বলো তো, তখন না অন্য কোনো ঝামেলা থাকে না, ফ্রিভাবে রান্নাটা করা যায়, খাওয়া যায়, ফ্রিভাবে করা যায়, কোনো তাড়া থাকে না। আর সকালবেলা বলো দুপুরবেলা একটা তাড়া থাকে, যে দুপুরবেলা গৌতম ডিউটি থেকে চলে আসবে, সকালবেলা যেমন মেয়েরা স্কুলে যাবে বা স্কুল থেকে চলে আসবে, আর রাত্রে হলে কি বলো তো ওইসব কোনো তাড়া নেই, ধীরে সুস্থিরে আমি এই জিনিসগুলো করতে পারি। আমার দিদি বলে কি, তোর যে কী করে ধৈর্য কুলায়, এই বিকালবেলা তুই এই টিফিন ফিফিন করিস, মেয়েদের নিয়ে খাওয়াস, তুই কী করে করিস, তোর কি বিরক্ত লাগে না? আমি বলি দিদি আমার বরং বিকেলেরটাই ভালো লাগে, বিরক্ত লাগে না, অন্য সময় বরং আমার বিরক্ত বেশি লাগে। আর আমার এটা বিয়ের আগেও অভ্যাস ছিল, ওই ঘরে একটা তরকারি মা রান্না করেছে পছন্দ হলো না, ওই বিকেলে রান্না শুরু করে দিলাম, ওইটা দিয়ে সবাই মিলে রাত্রে খেলাম, এরকম টাইপের একটা অভ্যাস আমার বিয়ের আগেও এটা ছিল। বয়সটা কিন্তু খুবই কম ছিল, তবু কি বলো তো এই আগ্রহগুলো খুব ছিল, ছোট ছোট হাঁড়ি কড়াইতে রান্না করা, তারপরে সেই রান্না বাবাকে খাওয়ানো, বাবা প্রশংসা করে বলবে এত ভালো হয়েছে, তোর মার থেকে ভালো করেছিস। এই যে প্রশংসা পাওয়াটা আমার জীবনে বলতে পারো যে একটা অভ্যাস, যে সবাই আমাকে ভালো বলবে, মানে এটা যেন একটা নেশা ছিল ছোটোবেলা। ওই যে বলে না কিছু কিছু বদ অভ্যাস মানুষের ছোটোবেলাটা বড় হয়েও থেকে যায়, আমার এই বদ অভ্যাসটা এখনও আছে। ছোটোবেলা যেমন লোকের প্রশংসা খুব চাইতাম, ভালোবাসা চাইতাম, সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে। হ্যাঁ তবে পেয়েছি ইউটিউবে এসে, মা বাবার কাছ থেকে ভাই বোনের কাছ থেকে তো অফুরন্তে পেয়েছি, তার কোনো বিনিময়ের মানে কোনো কিছুর মূল্যে এর দাম আমি দিতে পারবো না, দেওয়া সম্ভবও না। আর যেটা এক্সট্রা পেয়েছি সেটা হচ্ছে তোমাদের কাছ থেকে, যেটা কিনা আমি কখনোই আশা করিনি, অফুরন্ত পেয়েছি। যাই হোক, তোমাদের কাছে অনেক কথা শেয়ার করে ফেললাম আজকে, একলা রয়েছি তো একলা ভয়েস ওভার দিচ্ছি, অনেক কথা শেয়ার করে ফেললাম। আর এই দেখো আমার এত মোচমোচে একদম সুন্দর হয়ে গেছে মোগলাই পরোটা, আর একটু ছোটো সাইজের করে করেছি যেন তেলটাতে ডুবে থাকে, খুব বেশি বড় করলে তেলও অনেক বেশি দিতে হতো ডুবো তেলে ভাজতে গেলে। অনেকে কিন্তু আবার মোগলাই পরোটা কিন্তু শাঁকা তেলে ভাজে না, এমনি নর্মাল তেলে মানে অল্প তেল দিয়ে পরোটার মতো করেও ভাজে। আমার কাছে আবার একটু ছাকা তেলে ভাজলেই মোগলাই পরোটাটা ভালো লাগে। তো দুপুরে যেহেতু আলুর তরকারি করে নিয়েছিলাম, তো সোনায় সোহাগা হয়ে গেল। তো এই মোগলাই পরোটার সাথে আলুর তরকারিটা বেশ যাবে। আর এখন বসে বসে মা মেয়েতে এনজয় করি, কারণ ছোটো মেয়ে খালি দেখবে এক বাইট, ওকে দিয়েছি মুখটা কেমন ভেজকে দিয়েছে, কারণ এই টাইপের খাবার ওর পছন্দ না। কিন্তু আমার বড় মেয়ের আর আমার খুবই পছন্দ এই টাইপের খাবারগুলো, মানে খুবই খেতে ভালোবাসি। তবে এই 3টা মোগলাই পরোটা আমি আর বড় মেয়ে খেয়ে বউ মনে হয় না রাত্রে আর আমরা কিছু খেতে পারবো বলে, তবে অনেক রাত্রে ভাত খাবো, যদিও খাই সে 11:30 12টায়। আর বড় মেয়েকে বললাম তুমি কি রুটি খাবে, বলছে মা রুটি খাবো না, বরং একটু ভাতই খেয়ে নেবো, যেহেতু মোগলাই পরোটাটা খেয়েছে আর রুটির দিকে নেশা নেই। আর এটার অবস্থা দেখো, খালি মুখটার অবস্থা দেখো, মানে খাবে না আর কি, ইচ্ছে নেই। তো যাই হোক, খুব ভালো হয়েছে। তবে হ্যাঁ এটা বলবো না যে একদম রেস্টুরেন্টের মতো হয়েছে, তবে ওই যে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো, এরকম ব্যাপার আর কি। ঘরে ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। তো আমাদের কাছে খুব একটা খারাপ লাগে না, আবার একেবারে খুব ভালো লেগেছে সেরকমও বলবো না। তবে ওই যে যে কোনো জিনিস একটু তেলে দিলে একটু মচমচে হলে তো ভালোই লাগে, একটু চিনি দিয়ে যেহেতু একটু মিষ্টি একটু ঝাল একটু এইরকম ভাব। এখন বাজে 11টা, আর এই যে ভাত নিয়ে বসছি, এটা হচ্ছে বড় মেয়ের ভাত, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, খাবে না বলছে। আর গৌতমের জন্য 2টো পরোটা করেছি, ওই যে ডাইনিং টেবিলে এখনও বলছে রাখো আমি একটু পরে খাবো এখন।
তো বড় মেয়েকে খাইয়ে দিলাম। ওই যে আলু তরকারি সাইডে নিয়েছে, ওর তো আবার একটু মিষ্টি মিষ্টি তরকারি খুব প্রিয়, ওই মিষ্টি তরকারি আর ডিমের সরি আর হয়েছে ওই যে চিংড়ির শুটকির লাড়াচাড়া আর ডাল দিয়ে ওকে খাইয়ে দিলাম। আর আমি এটা ওকে দেবো না বলেই আমি নিয়েছি কি বলো তো, দুটো শুকনো লঙ্কা ভেজেছি ওই তাওয়ায় দিয়েই, যেই তাওয়াতে রুটি করেছি গৌতমের জন্য, পরোটা করেছি সেটাতেই। কাঁচা পেঁয়াজ নিয়েছি, একটু কাঁচা তেল নিয়েছি, তারপরে এই ভাতটাকে খুব সুন্দর করে গরম ভাতটাকে মাখলাম। এটা কিন্তু দুপুরের ভাত, মাইক্রোওভেনে দিয়ে প্রচুর গরম করেছি। বিশ্বাস করবেন আমি যখন এটা ভয়েস ওভার দিচ্ছি আমার জিভে জল আসছিলো, মানে এত টেস্ট লেগেছে। তার মধ্যে ওই দেখলে কি দিয়ে মেখেছি, অমলেট খাবো না, যা লাগছে। দারুণ লাগছে। আমার তো দেখেই ভালো লাগছে না, আমার করছে। তোমার যদি পেট ব্যথা করেছে কালকে, অমলেটটা বেকার নিলাম বাবা, ওখান থেকে একটা প্লেট বা বাটি এনে দাও তো, রেখে দিই অমলেটটা, কালকে খাওয়া যাবে। আমার আজকে এমনিই ভালো লাগছে। এই দিকটায় আচ্ছা কোনো প্লেট বা বাটি নিয়ে আসো, নিয়ে আসো। অমলেট ছাড়াই ভালো লাগছে, এত ভালো লাগছে না, মাছ মাংস ফেল। আজকে যেন ঠান্ডাটা কম, এখন তো ঠান্ডা কম। তো চলো খেতে খেতে আজকে ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে আরেকটি নতুন ব্লগের সাথে। ততক্ষণে সবাইকে গুড নাইট, শুভরাত্রি, টাটা।